ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটি বিএসসি নার্সিং যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষায় অর্থাৎ জেনপা 2021-এর ইউজি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ভর্তির জন্য যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটির কেমিস্ট্রি যে 25টি প্রশ্ন থাকে সেই 25টি প্রশ্নের সঠিক যদি প্রতিটি করো তাহলে প্রতিটির জন্য 2 নাম্বার করে, আর যদি কোনোটাই যদি ভুল করো বা যদি দেখা যায় যে কোনোটাতে হয়তো একাধিক উত্তরে তোমরা গোল দাগ বা সার্কেল করে ফেলেছো তাহলে সেটা ভুল বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে -½ হতে থাকবে। অর্থাৎ ঠিক করলে 2 নাম্বার আর ভুল করলে -½ তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই যে 25টি কেমিস্ট্রির প্রশ্ন রয়েছে এই প্রতিটি প্রশ্নের ডিটেলড আনসার এবং কিভাবে এই উত্তরগুলি আসছে সেটা প্রতিটি প্রশ্নের জন্য আমি করে দেখাচ্ছি। চলো স্টার্ট করা যাক এই প্রথম প্রশ্নটি দিয়ে। প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিতে বলা আছে এখানে যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কোনটি। এখানে আমরা দেখতে পারবো অর্থপ্যারা যে নির্দেশক গ্রুপটি রয়েছে এই অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলতে সেগুলোই আমরা জানি যে বেঞ্জিন রিংয়ে সরাসরি যে পরমাণুটি যুক্ত থাকে সেটি যদি ইলেকট্রন রিচ হয়, অর্থাৎ এর উপর যদি লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরমাণু থাকে তাহলে সেটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হবে। এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে আছে COCH3, এখানে আছে NHCOCH3, এখানে আছে CN অ্যান্ড অপশান ডিতে এখানে COOH আছে। অর্থাৎ এই 4টি প্রশ্নের মধ্যে প্রতিটি দেখো এই কার্বন পরমাণুর সাথে এই যে 3টি রয়েছে এই 3টি অপশানে কার্বন পরমাণুগুলির সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল NO যুক্ত আছে, অর্থাৎ এরা সবাই মেটা ডিরেক্টিং গ্রুপ। এই 3টে কি হবে, এরা সবাই হবে মেটা ডিরেক্টিং গ্রুপ। কিন্তু আমার কি চেয়েছে এখানে অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ, অর্থাৎ এটি উত্তর হবে কোনটি, NHCOCH3। এখানে অপশান ডি যারা করবে তাদেরটি সঠিক হবে। এটি হচ্ছে 26-এর দাগের প্রশ্নটি আমরা করে দেখালাম। এরপরে দেখব 27-এর দাগের প্রশ্নটি। 27-এর যে প্রশ্নটি দেওয়া আছে এখানে লেখা আছে যে CH3CONH2 এর সাথে PCl5-এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, এই বিক্রিয়াটিতে কি উৎপন্ন হয়। অপশানগুলো সবাই আমরা জানি কিন্তু এখানে আমরা দেখে নিই যে এটা আসলে কি উৎপন্ন হয়। আমরা এর আগে কয়েকটি বিক্রিয়া যেগুলো আমরা বলেছি সেগুলো আমরা দেখে নিই একটু। এটার সাথে PCl5-এর বিক্রিয়ায় কি হয়, এরপরে দেখে দেবো এসিটোনের সাথে PCl5-এর বিক্রিয়ায় কি হয়। দেখো এই PCl5-এর বিক্রিয়াগুলি সবগুলোই একই ধরনের, অর্থাৎ এই যে ডাবল বন্ড ও রয়েছে এখানে কি হয়ে যাবে না CH3CH দুদিকে দুটো Cl হয়ে যাবে। তাহলে এখানেও কি হবে CH3C, এখানে CH3, এখানে একটা Cl, এখানে একটা Cl, অর্থাৎ এই যে C ডাবল বন্ড ও রয়েছে এটার জায়গায় আমাদের কি আছে না দুটো Cl হবে। অর্থাৎ এখানে আমরা কি করতে পারি, সঠিক উত্তর হবে এটাই যেটা হচ্ছে CH3C দুটো Cl এবং তারপরে NH2, এইটি কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ যে অপশানগুলি দেওয়া রয়েছে তার মধ্যে থেকে অপশান সি এটি কিন্তু কারেক্ট উত্তর হবে। এই নিচেরগুলো কিন্তু এবারে প্রশ্নে আসেনি, আমার এসছে উপরেরটি, কিন্তু আমরা সেটা করে দেখালাম এরকমভাবে যে কেমিস্ট্রিতে PCl5-এর বিক্রিয়া যদি কোনো অ্যালডিহাইড বা কিটোন বা এসিটামাইড, এটার নাম হচ্ছে কি এসিটামাইড, এই এসিটামাইড এরকম যদি বিক্রিয়া থাকে যেগুলোতে C ডাবল বন্ড ও আছে, ভালো করে বুঝবে যে যৌগে C ডাবল বন্ড ও আছে তারা PCl5-এর সাথে বিক্রিয়ায় এরকমভাবে দুটো Cl হয়ে যায়, যেখানে আছে এটা কি হবে, এটা হয়ে যাবে। সব উত্তরগুলি এরকমভাবে হবে। সুতরাং আশা করি তোমরা নিজেরাও বুঝতে পেরেছ যে এই প্রশ্নটির উত্তর কি হবে। এটা অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপর দেখে নেব আমরা 28-এর প্রশ্নটি। 28-এর দাগের যে প্রশ্নটি আছে সেখানে বলা আছে যে জুইটার আয়ন গ্লাইসিনের জুইটার আয়ন কোন পিএইচের মানে হবে। জুইটার আয়ন কাকে বলে, এখানে এটা 28-28-এর দাগের প্রশ্ন। জুইটার আয়ন কাকে বলে জানো, জুইটার আয়ন যখন আয়নে গ্লাইসিন যেহেতু এখানে লেখা আছে তাহলে ছবিটা একে দেখায় গ্লাইসিন,
গ্লাইসিনের এমনিতে ভালো করে বুঝবে, গ্লাইসিনের এমনিতে যে সংকেত আছে সেটা নর্মাল সংকেত হচ্ছে এটি, যেটা হচ্ছে NH2CH এখানে CH2 হবে। এটা হচ্ছে NH2CH2COOH হচ্ছে গ্লাইসিনের সংকেত। এর যদি জুইটার আয়ন গঠন আঁকতে হয় তাহলে আমরা কিন্তু আঁকতে পারবো জুইটার আয়ন গঠন, অর্থাৎ NH3 এখানে প্লাস হবে, এখানে CH2 হবে, এখানে COO মাইনাস হবে। যখন দুটি পজিটিভ এবং নেগেটিভ দুটো চার্জ বা আধানই যখন একটা আয়নের মধ্যে থাকবে তখন তাকে বলা হয় জুইটার আয়ন। আর এটি সর্বাধিক বা এটি সবসময় হয় কখন, সমতড়িৎ বিন্দু বা বলা যেতে পারে আইসো ইলেকট্রিক পয়েন্ট। তাহলে যারা যারা করতে পেরেছো অপশন এ এখানে দেওয়া রয়েছে আইসো ইলেকট্রিক পয়েন্ট, তাহলে তাদেরটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে গ্লাইসিন অর্থাৎ অ্যালানিন বলো গ্লাইসিন বলো যাই বলো না কেন, যখনই কোনো অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন হিসাবে থাকবে অর্থাৎ মনে রাখতে হবে যে আইসো ইলেকট্রিক পয়েন্টে তারা জুইটার আয়ন হিসাবে থাকবে। দেখা গেল সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 29-এর যে প্রশ্নটি আছে সেটি। একটি যৌগ এক্স এবং বলেছে মিথানল ও H2SO4 অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে উইন্টার গ্রিন গন্ধ পাওয়া যায়। যৌগটি কি? অর্থাৎ এক্সের সাথে কি CH3OH হচ্ছে মিথানল এবং H2SO4 যোগ করলে বলেছে উইন্টার গ্রিন। অ্যাকচুয়ালি এটা হয় অয়েল অফ উইন্টার গ্রিন, এটাকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন। এই যৌগটির সংকেত হচ্ছে এরকম, OH, আর এখানে থেকে COOCH3 অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট। এই যৌগটির নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এটি ক্লাস 12-এর যে অ্যালকোহল ফেনল চ্যাপ্টারটি রয়েছে সেই ফেনলের বিক্রিয়া থেকে এটা আমরা জানতে পারি। মিথাইল স্যালিসাইলেট অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইডে যেটা হবে OH, এবং যেহেতু এখানে CH3OH হয়ে গেছে, এটি তো এখানে মিথাইল স্যালিসাইলেট 8 আছে, তেমন একটা এস্টার ফর্ম করেছে। তাহলে H2SO4 এর উপস্থিতিতে মনে রাখতে হবে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়াতে এস্টার তৈরি হয়। অর্থাৎ এই যে এই অপশানটি এক্স হবে কোনটি, স্যালিসাইলিক অ্যাসিড। যারা যারা এটা করতে পারবে তাদেরটাই সঠিক উত্তর হবে স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ এখানে যেটা দেওয়া রয়েছে অপশন সিটা হবে কিন্তু সঠিক, স্যালিসাইলিক অ্যাসিড অয়েল অফ উইন্টার গ্রিন। তবে বলে রাখা দরকার যে যদি এখানে C6H5OH ফেনল যদি দেওয়া হয় তাহলে এখানে হবে এটা OH এবং তৈরি হবে COOC6H5, অর্থাৎ এটি হয়ে গেল সালল অর্থাৎ ফিনাইল স্যালিসাইলেট। এটা হয়ে গেল ফিনাইল স্যালিসাইলেট, এটি ফিনাইল স্যালিসাইলেট, এটি মিথাইল স্যালিসাইলেট, অয়েল অফ উইন্টার গ্রিন হচ্ছে এটা। মনে রাখতে হবে আয়োডেক্সের মতো গন্ধ হয় এটা। আয়োডেক্স ব্যথা উপশমকারী যেগুলো আমরা মলম লাগাই আয়োডেক্স, সেরকম গন্ধ হয় অয়েল অফ উইন্টার গ্রিন। এটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডের সাথে CH3OH এবং H2SO4 এর বিক্রিয়াতে এটা তৈরি হয়। দেখে নেব এরপরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 30-এর দাগের প্রশ্ন এবং কি উত্তর হয় সেটা আমরা দেখব। 30-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেখানে দেওয়া আছে একটি আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে নিচের কোন অপশানটি সঠিক। তাহলে আমরা জানি এখানে আইসোথার্মাল এক্সপানশন, এখানে দেখবে আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ, আর এটি কি আছে এক্সপানশন মানে হচ্ছে প্রসারণ। আমরা জানি এই সমষ্ণ কাকে বলে, যখন ΔT = 0 অর্থাৎ উষ্ণতার কোনোরূপ পরিবর্তন হয়নি। অর্থাৎ তাহলে এখানের মধ্যে যে চারটি অপশান দেওয়া রয়েছে, অপশান এ যেটা আছে এটা একটা কমন, এটা একটা স্ট্যাটিক, এটা একটা সিম্পল একটা জিনিস যেটা হচ্ছে কি না এখানে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ যে শক্তি রয়েছে সেটা সিস্টেমের কোনোরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ ΔU = কী হবে, 0 হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেব তারপরে যে 31-31 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি কেমনভাবে উত্তর করতে হয়। 31 দাগের যে প্রশ্নটি লেখা আছে এখানে বলা আছে 3 মোলার HCl দ্রবণ প্রস্তুত করতে হবে। 3M HCl দ্রবণ
প্রস্তুত করতে হবে। কি কি না 2m এবং 6m HCl দ্রবণ দুটি কি আয়তন অনুপাতে মেশাতে হবে। কি কি মেশাবো? 2m এবং 6m দ্রবণ দুটি বসাবো, এগুলো মেশাবো, এগুলো হচ্ছে HClই বটে, এরাও HCl। কি আয়তন? ভলিউম, আয়তনের অনুপাত চাই, আয়তনের অনুপাত চেয়েছে। দেখো এখানে কিন্তু 3 মোলার HCl বলা আছে, মনে করি এই টোটাল আয়তনটা হচ্ছে অর্থাৎ 3 ইন্টু আমরা বলতে পারবো V1 প্লাস V2 অর্থাৎ মোট আয়তন। আর মনে করি 2mটা হবে V1 আর 6mটা হবে V2। মনে করছি 2m যে HCl দ্রবণটা আছে এটা V1 আয়তন নিলাম এবং 6m যেটা রয়েছে সেটা V2 আয়তন নিলাম, এবং তাহলে টোটাল ভলিউমটা হয়ে গেল V1 প্লাস V2। এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। তাহলে এখানে 3V1 প্লাস 3V2 সমান হচ্ছে 2V1 প্লাস 6V2, অর্থাৎ এখানে আমরা V1:V2 করতে চেয়েছে। তাহলে আমরা দেখে নেব কি আছে, 3V1 মাইনাস 2V1 সমান হচ্ছে 6V2 মাইনাস 3V2, অর্থাৎ এটা হলো V1 সমান হচ্ছে 3V2, V1:V2 ইকুয়ালস টু 3:1। অপশন যারা যারা এখানে যারা যারা সি করেছো 31-এর দাগের প্রশ্নটিতে যারা যারা অপশন সি করেছো তাদেরটি ঠিক হবে, তারা যদি সঠিক করতে পেরেছো তারা পাবে 2 নাম্বার। এরপর আমরা দেখব 32-এর দাগের প্রশ্নটি। যখন 25 ml 0.1 m HNO3 দ্রবণ 25 ml 25 ml 0.1 m HNO3 দ্রবণ NaOH দ্বারা সম্পূর্ণ প্রশমিত হয় তখন উৎপন্ন জলের মোল সংখ্যা। দেখো HNO3 বলছে কি দ্বারা প্রশমিত হয়? NaOH দ্বারা। তো NaOH দ্বারা যদি এখান থেকেও একটি H প্লাস পাওয়া যায় আর এখান থেকে একটি OH মাইনাস পাওয়া যায়, অর্থাৎ মনে রাখবে যে এখানে NaOH তো অতিরিক্ত আছে, এর কোনো পরিমাণ প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। এখানে এই যে একটি H প্লাস আয়ন আর একটি OH মাইনাস আয়ন দ্বারা কী হয়? প্রশমিত হয়, অর্থাৎ এখানে 1 মোল তখন কি হবে? H2O হবে। তার মানে দেখতে পাচ্ছি যে এইটা আসলে যা থাকবে এই আয়তনই কিন্তু কি হবে? এখানে জলের মোল সংখ্যা নির্ণয় করার জন্য কাজে লাগবে। তাহলে এই যে 0.1 m এই কথাটার মানে কি? 1000 ml দ্রবণে 0.1 মোল H প্লাস আয়ন বর্তমান। আমাকে H প্লাস আয়ন ক্যালকুলেট করতে হবে, OH মাইনাস নয়, H প্লাস আয়ন বর্তমান। 1 ml এ কত আছে? 0.1 ডিভাইড বাই 1000 মোল। এখানে দেখে নেব 25 ml এ কত আছে, সমান হচ্ছে 0.1 ইন্টু 25 ডিভাইড বাই 1000। এটা আমরা ক্যালকুলেট করতেই পারবো, 2.5 হবে ডিভাইড বাই 1000 হবে, সমান হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ মোল। তাহলে সুতরাং এখানে বলেছে উৎপন্ন জলের মোল সংখ্যা কত, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 2.5 ইন্টু 10⁻³ অপশান বি। 32-এর দাগে আমরা দেখতে পাচ্ছি অপশান বি যারা যারা করবে তাদেরটাই কিন্তু সঠিক হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখে নেব 33 যে প্রশ্নটি আছে সেটি কীরকম হবে। 33-এর দাগের প্রশ্নটি ক্লাস 11-এ জারণ বিজারণ চ্যাপ্টার থেকে এসছে। এখানে একটি তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে দেওয়া আছে, অর্থাৎ সমীকরণটি দেওয়া আছে 2S2O3 2- প্লাস I2, অ্যারো দেওয়া আছে S4O6 2- প্লাস 2I-। দেখো এখানে চেয়েছে Na2S2O3 এর তুল্যাঙ্ক ভার। এর কি চেয়েছে? তুল্যাঙ্ক ভার চেয়েছে, তুল্যাঙ্ক ভার। যেহেতু এখানে আবার তার মোলার ভর দেওয়া আছে, মোলার ভর দেওয়া আছে m, মোলার ভর দেওয়া আছে m, তাহলে এই যে 2S2O3 2- রয়েছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি না এগুলোর আমরা জারণ সংখ্যাটা নির্ণয় করে নিতে পারি। এই অঙ্কটি করার জন্য মানে এই প্রশ্নটি করার জন্য আমরা দুটো দিকে করতে পারি, এটা থেকে এটা করতে পারি, না হলে এটা থেকে এটা করতে পারি। এই যে I2 রয়েছে না, এটা 2I-, তাহলে I2 2I-,
তাহলে এটা হবে দুটো ইলেকট্রনকে এ যদি গ্রহণ করে, অর্থাৎ এখানে এন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2। ক্রস চেক করার জন্য একবার উপরেরটা দেখে নেব যে এখানে কীরকম হচ্ছে দেখি। তাহলে H2O3 অর্থাৎ 2x - 2 × 3 সমান হচ্ছে -2, তাহলে x হয়ে গেল +2। এখানে এস বা সালফারের জারণ সংখ্যা হচ্ছে 2। এমনিতে আলাদা, এমনিতে Na2H2O3 ক্ষেত্রে দুই ধরনের সালফার পরমাণু আছে, একটার জারণ সংখ্যা হয় -2 আর একটার জারণ সংখ্যা হয় +6। কিন্তু যেহেতু এরকম তুল্যাঙ্ক ভারের অঙ্ক রয়েছে, তাই তুল্যাঙ্ক ভারের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা করে ধরার দরকার নেই। এখানে সিম্পল যে এক্স দিয়ে যে নিয়মটা আছে এটা দ্বারা করলে যা হয় সেটাই আমরা করব। যেমন এখানে কি হবে দেখি, এখানে 4x - 2 × 6 সমান হচ্ছে -2, তাহলে 4x = 2 হয়ে গেল -2 + 12, তাহলে x হয়ে গেল 2.5। খেয়াল রাখো 2.5, তাহলে এটা হয়ে গেল 2.5। এবার দেখো প্রতিটি সালফার পরমাণুর জন্য, প্রতিটি এখানে কটি আছে, দুটি আছে, তার প্রতিটির জন্য একটি এসের জন্য পরিবর্তন কত, 2.5 - 2 মানে হচ্ছে 0.5 করে। তাহলে এখানে আছে প্রথমে আছে S2, তাহলে দুটির জন্য কি হবে 0.5 × 2 হবে মানে 1 হলো। আবার লেফট হ্যান্ড সাইডে কি আছে 2 আছে, তাহলে এখন ওটা হয়ে গেল এন ফ্যাক্টর, আবার হয়ে গেল 1 × 2 দ্যাট = 2। মানে বোথ সাইড ক্রস চেক করলেও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 2ই আসছে, অর্থাৎ তুল্যাঙ্ক ভার, এই যে এটা তুল্যাঙ্ক ভার হবে m/2, অর্থাৎ মোলার মাস ডিভাইড বাই এন ফ্যাক্টর m/2 করলে এটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এরপরে আমরা দেখব 34-এর যে প্রশ্নটি আছে সেটি। একটি প্রথম ক্রম বিক্রিয়া, ক্রম কত বলা আছে, অর্ডার কত বলা আছে, অর্ডার বলা আছে 1, প্রথম ক্রম বলা আছে। বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে নিচের কোনটি সঠিক হবে। বিক্রিয়ক, আমরা জানি যে বিক্রিয়ক এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় আর বিক্রিয়ার যে হার রয়েছে সেটা যদি দ্বিগুণ হয় তাহলে তখনই সেটা প্রথম ক্রম বিক্রিয়া হয়। তাহলে এখানে আর হার ধ্রুবকের তো কোনোরূপ পরিবর্তন হয় না। হার ধ্রুবক মনে রাখবে সবসময়, কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক অপরিবর্তিত থাকে। সুতরাং মনে রাখবে যে বিক্রিয়ক, এই যে থার্ড ব্র্যাকেট লিখলাম এটা হচ্ছে গাঢ়ত্ব, এখানে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হারও দ্বিগুণ হয়, তাহলে এটি কী হবে, ক্রম হয় প্রথম ক্রম হয় 1। তাহলে ক্রমটা বলা আছে এখানে অর্ডার 1, চেয়েছে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ বলা আছে, কি চেয়েছে না বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে অপশন ডি যারা করেছো তাদেরটি হবে কারেক্ট, অপশন ডি। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হারও হবে দ্বিগুণ। এখানে বিক্রিয়ার যে হার ধ্রুবক দ্বিগুণ হবে এটা কখনোই উত্তর হবে না, এটা হবে বিক্রিয়ার হার দ্বিগুণ হবে। অর্ধায়ু অর্ধেক হবে না, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, সুতরাং অর্ধায়ুর সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ হোক, 3 গুণ হোক, 5 গুণ হোক, কোনো কিছু পরিবর্তন হবে না। এর পরের প্রশ্ন 35 দেখে নেব, 35-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 35-এর যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা আছে যে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে কিসের মধ্যে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে আর এটা হচ্ছে পারক্স মনোসালফিউরিক অ্যাসিড আছে, অর্থাৎ H2SO4 এটাতে, আর একটা আছে H2SO5, এটাকে আমরা ক্যারোস অ্যাসিড বলে জানি, অর্থাৎ এখানে আমরা তো +1 করে হাইড্রোজেন হয় 2, সালফারের বের করব x আর মাইনাস অক্সিজেন তো -2 হয় সমান 0, তাহলে হবে x সমান হয়ে যাবে, এটা আমরা প্রত্যেকেই জানি যে সালফার কত হয়ে যাবে +6, অর্থাৎ H2SO4 এর ক্ষেত্রে হয়ে যাবে +6। H2SO5 এর শেপটা একটু আলাদা, কারণ এখানে কি আছে না একটা পারক্সি বন্ধন আছে, তাই আমরা এটা এরকমভাবে দেখে নেব, এই যে H2SO5 তার মধ্যে এখানেও ও আছে। H2SO5 এর ক্ষেত্রে তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে
এটা হচ্ছে +1, এটা -2, এটা -1, এটা পারক্সি বন্ড আছে না, এটা পারক্সি বন্ড, তার জন্য -1 করে। আর এটা হচ্ছে +1, এটা -2, এটাও -2। অর্থাৎ দেখো নিজেরাও বুঝতে পারবে যে এখানে সালফারের যে জারণ সংখ্যা x হবে সেটা +1, আর এখানে +1 2, 2 কেটে গেল, -1 -1 করে কেটে গেল। এটা তো পড়ে থাকছে, দেখো +1 +1 2, এখানে -2 কেটে গেল, -1 -1 -2 -2 -2, এটাও +6 হচ্ছে। সুতরাং H2SO5 এর ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু +6এই হয়ে যাচ্ছে, কখনোই সালফারে কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ 6 এবং 6 যেটা অপশান সিতে আছে সেটাই কিন্তু উত্তর হবে, অপশান হবে সি। এটাই কিন্তু দুটোতেই 6 হবে, সালফিউরিক অ্যাসিডেও 6 আর পারক্স মনোসালফিউরিক অ্যাসিডেও কিন্তু সেটা হবে 6। এরপর দেখে নেব 36-এর যে প্রশ্নটি রয়েছে সেটি। এখানে বলা আছে যে একটি ক্যাটায়ন তার অ্যামোনিয়াকেল যে দ্রবণ রয়েছে তার সাথে K4FeCN6, K4FeCN6 এর বিক্রিয়াতে কি তৈরি হয় না বাদামি চকলেট রঙের, যেটা হচ্ছে চকলেট ব্রাউন প্রেসিপিটেট পড়ে। তবে মেটাল আয়নটি কি? অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে 2CuSO4, এটা Cu2+ এর এস্টিমেশনে আমরা পড়েছি, যেটা হচ্ছে Cu2FeCN6, আর হয়তো এখানে 2K2SO4 তৈরি হয়, 2K2SO4 তৈরি হবে। এইটা কালারটা হচ্ছে চকোলেট ব্রাউন, এটা হচ্ছে চকোলেট ব্রাউন। তাহলে আমরা যারা দেখতে পাচ্ছি যে এখানে CuSO4-এ কী আছে না Cu+2, অর বলা যেতে পারে Cu(2), এই অপশানটাই হবে। এখানে কিন্তু আমি করব অপশান 1, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ রাইট আনসার। 36-এর প্রশ্নটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি ক্লাস 12-এর তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে দিয়েছে। আমরা একবার দেখে নেব 37-এর প্রশ্নটি। এখানে বলা আছে একটি বিক্রিয়া যেটা আছে Fe+Cu2+, রিভার্সিবল দিয়েছে Fe2+, অ্যান্ড এখানে লেখা আছে Cu। এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে E0 সেল দেওয়া আছে, E0 সেল দেওয়া আছে 0.75 ভোল্ট, এবং কি দেওয়া আছে আরও, এবং দেওয়া আছে E0 Cu2+, এটা দেওয়া আছে -0.34 ভোল্ট, এবং এখানে চেয়েছে E0 Fe2+, Fe সমান কত। দেখো এটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে Fe থেকে Fe2+, এটা কিন্তু হয়েছে জারণ, এটি কিন্তু কি হয়েছে, এটা হয়েছে জারণ। Cu2+ থেকে Cu হয়েছে, এটা কিন্তু হয়েছে বিজারণ, তাহলে এটা হয়ে গেল বিজারণ। তাহলে আমরা জানি যে ক্যাথোডে কী হয় না বিজারণ হয়, অর্থাৎ E0 Cu2+ Cu এটা হবে ক্যাথোড, এটা হবে ক্যাথোড, এবং E0 Fe2+ Fe এটা হবে অ্যানোড। তাহলে দেখো এখানে কিন্তু এই দেখো এটা কি দেওয়া রয়েছে, এটা যদি জারণ বিভব দেওয়া আছে, এটাকে ফার্স্ট বিজারণ বিভবে নিয়ে আসি। এটা হচ্ছে Cu2+ Cu সমান হচ্ছে +0.34 ভোল্ট, এটা আমরা বিজারণ বিভবে নিয়ে এলাম। এখন এটা পেয়ে গেছি, আমরা জানি E0 সেল সমান হচ্ছে E0 ক্যাথোড -E0 অ্যানোড। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। তাহলে এখন আমরা কি করব, E0 সেলের মান 0.75, E0 ক্যাথোডের মানটা আমাদেরকে তো দেওয়া আছে +0.34 মাইনাস, এটা আমরা x ধরে নিই, তাহলে x এর মান কত হবে বলো, 0.34 মাইনাস 0.75, অর্থাৎ -0.41, এটা হয়ে গেল E0 Fe2+ Fe এর মান, যেটা আমাদের অ্যানোডের। অর্থাৎ এখানে অপশান যেটা সি দেওয়া আছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। এটা কিন্তু খেয়াল করে দেখতে হবে, এখানে কিন্তু জারণ বিভব দেওয়া ছিল, আমাদেরকে E0 সেল নির্ণয়ের জন্য অবশ্যই কি করতে হবে না বিজারণ বিভবের মানটা কিন্তু আগে নির্ণয় করতে হবে। প্রমাণ বিজারণ বিভব ছাড়া তড়িৎ রাসায়নিক শ্রেণীটি কোনো যুক্তি নেই, এটা আগে ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা করতে পারবো। সুতরাং এটা হবে -0.41 E0 Fe2+ / Fe, অর্থাৎ যেটা আমাদের চেয়েছে এখানে অ্যানোডের যে মান
এক্স, সেটা আমরা করতে পারবো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব 38-এর যে প্রশ্নটি আছে সেটি। 38-এর ক্ষেত্রে যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে দেখো কি লিখছি, WBJEE 2021-এ এই দ্রাব্যতা অঙ্কটি পড়েছিল। এই দ্রাব্যতার অঙ্কটি পড়েছিল, তাহলে আমরা এটা সবাই করেছি যেহেতু আবার করার প্রয়োজন মনে করছি না। তোমরা WBJEE থেকে আমার পরিষ্কার মনে আছে যে অপশান ডি MX, M3X এবং MX2 দ্যাটস দ্য রাইট অ্যান্সার। এটা ভাবাই যায় না যে WBJEE 2021-এ এই কদিন আগে 17 তারিখে যে পরীক্ষাটা হয়েছে, 31 তারিখে দেখছি বিএসসি নার্সিংয়ের পরীক্ষাতে আবার কমন দিয়েছে। একদম সেম টু সেম ভ্যালুগুলো পর্যন্ত সেম দেওয়া আছে। অর্থাৎ আমি এটা MX > M3X এবং MX2 করে নিলাম। অপশান ডি, এটা তোমরা নিজেরাও করতে পারবে। এরপর আছে 39-এর যে প্রশ্নটি সেটি। দেখো 39-এর যে প্রশ্নটি আছে সেখানে বলেছে কোন নিচের কোনটি সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায় স্ফুটিত হবে, মানে বয়লিং পয়েন্ট যেটা আছে, বয়লিং পয়েন্ট সেটা সব থেকে কী আছে না কম, সব থেকে কম বলা আছে সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায়। তাহলে সবগুলোতে দেখছি 0.01 M দেওয়া আছে, তাহলে সুতরাং অসুবিধা নেই। আমরা এটা পড়েছি ক্লাস 12-এর যে দ্রবণ চ্যাপ্টারটি রয়েছে, সেখানে আমরা পড়েছি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি কি সংখ্যাগত ধর্ম, অর্থাৎ দ্রাব কণার সংখ্যা যত বেশি হবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে এখানে চেয়েছে সর্বাপেক্ষা কম উষ্ণতায় স্ফুটিত হয়, তার মানে বয়লিং পয়েন্ট কম। তাহলে আমাদেরকে কি খুঁজতে হবে না, খুঁজতে হবে যেটাতে কি আছে না আয়ন বা কণার সংখ্যা কম। এখানে দেখতে পাচ্ছি গ্লুকোজ আছে যা অবিয়োজিত থাকে, এটাই আমার অ্যান্সার, গ্লুকোজ সেটাই অ্যান্সার। NaCl কি হয়ে যায়, দুটো আয়নে ভেঙে যায়, Na+Cl- দুটি আয়ন। Na2SO4 রয়েছে, এটি তিনটি আয়নে ভেঙে যায়, 2Na+ আর SO4 2- তিনটি আয়ন। এখানে রয়েছে CaNO3(2) যেটা রয়েছে সেটি হচ্ছে Ca2+ এবং 2NO3-, অর্থাৎ তিনটি করে আয়ন হচ্ছে, এটি দুটি আয়ন, এটি একটিই থাকছে, এটি অবিয়োজিত থাকে। তার জন্য আমাদের উত্তর হবে কি না গ্লুকোজের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হবে। তো 0.01 M গ্লুকোজ যেটা রয়েছে 39-এর অপশান এ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটাই হবে কি কারেক্ট অ্যান্সার। দেখে নেব এরপরে 40-এর দাগের প্রশ্নটিতে কি আছে। 40-এর দাগের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা আছে যে নিচের কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু আছে। বেশি সংখ্যক পরমাণু, দেখো বেশি সংখ্যক পরমাণু আমি এটা লিখে নিচ্ছি, বেশি সংখ্যক পরমাণু। দেখো খেয়াল রাখবে এই যে চারটা রয়েছে, একটা হচ্ছে 1 গ্রাম Cu, 1 গ্রাম Ag, 1 গ্রাম আছে Au, 1 গ্রাম আছে Zn। অর্থাৎ যেখানে মোল সংখ্যা কম সেখানে কি আছে পরমাণুর সংখ্যাও কম, যেখানে মোল সংখ্যা বেশি সেক্ষেত্রে কি হবে না পরমাণুর সংখ্যাও বেশি। সুতরাং এখানে মোল নাম্বার আবার কি আছে, মোল সংখ্যা নির্ভর করে কার উপর জানো, মোল সংখ্যা 1/মোলার মাস বা মোলার ভর। মানে এখানে খেয়াল রাখতে হবে পরমাণু বেশি মানে মোল সংখ্যা বেশি, তার মানে মোলার ভর যেটা রয়েছে সেটি কম, তার মানেই হলো বেশি সংখ্যক পরমাণু। এটা হচ্ছে 63.5 1 মোল Cu, Ag হচ্ছে 108 গ্রাম, Zn হচ্ছে 65.37 গ্রাম, আর Au হচ্ছে প্রায় 193-এর মতো হয়। তার মানে সব থেকে কম পরমাণু আছে এটাতে, 1 গ্রাম Auতে সব থেকে কম আছে, আর সব থেকে বেশি আছে আমরা সবাই দেখতে পাচ্ছি 1 গ্রাম Cuতে সব থেকে বেশি সংখ্যক কী আছে না পরমাণু আছে। অর্থাৎ 40-এর দাগেরটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 40-এর দাগেরটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখব 41-এর যে প্রশ্নটি আছে সেটি কীরকম কি করা আছে। দেখো 41-এর দাগে যে প্রশ্নটি আছে লেখা আছে পটাশিয়াম পরমাণু। পটাশিয়াম পরমাণুর ক্ষেত্রে সর্বাধিক সহজে অপসারণযোগ্য ইলেকট্রনটির সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। দেখো সব থেকে সহজে ইলেকট্রন বেরোবে কোথা থেকে না একেবারে লাস্টের কক্ষ থেকে। তাহলে আমরা দেখে নিই পটাশিয়াম 19
সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এটা হচ্ছে সবথেকে লাস্ট 4s1 তার মানে 4s1 এর কটি ঘর একটি ইলেকট্রন আছে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 4s, তার জন্য n এর মান কত 4। আচ্ছা s এর জন্য l এর মান কত 0। তারপর আমরা দেখতে পারি l এর মান যদি 0 হয় m এর মান অবশ্যই 0। আর দেখো এখানে s এর মান যেটা রয়েছে একটি উপরের দিকে রয়েছে সেটা হচ্ছে +1/2, অর্থাৎ এটা আমরা কারেক্টলি করতে পারি অপশান বি যেটা রয়েছে অপশান বি সেটাই হবে সঠিক। যারা যারা অপশান বি করেছো তাদেরটাই হবে সঠিক উত্তর, অপশান বি 4,0,0, +1/2। এরপর দেখে নেব 42 এর যে প্রশ্নটি আছে সেটি। এই 42 অর্থাৎ 42 দাগের যে প্রশ্নটি সেটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটি ক্লাস 12-এর ডি অ্যান্ড এফ ব্লক যে চ্যাপ্টারটি রয়েছে সেই ডি অ্যান্ড এফ ব্লক থেকে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর পিএইচ বৃদ্ধি করলে কি হয়, এই প্রশ্নটি থেকে এটা দেওয়া আছে। আমরা দেখে নেব আসল ব্যাপারটা কি। এখানে আমরা জানি যে Cr2O7 2- এবং CrO4 এটা হচ্ছে ক্রোমেট, এটা হচ্ছে ক্রোমেট আয়ন, আর এটা হচ্ছে ডাইক্রোমেট। এই দুটোর মধ্যে কি আছে না একটা ইকুইলিব্রিয়াম ফর্ম করে। যদি আমরা K2Cr2O7 এর যদি পিএইচ বৃদ্ধি করি, পিএইচ বৃদ্ধি করলে কি হয়, পিএইচ বৃদ্ধি করা ভালো করে বুঝি একটু, পিএইচ হচ্ছে আমরা বৃদ্ধি করছি। পিএইচ বৃদ্ধি করা মানে কি জানো, ক্ষার যোগ করা, ক্ষার যোগ করা OH-। আর আমরা দেখি যদি পিএইচ হ্রাস করা হয় তার মানে হচ্ছে এটাতে অ্যাসিড যোগ করা হয়, এটাতে কি হয় অ্যাসিড যোগ করা হয়। তাহলে আমরা দেখছি যে এটা যেহেতু আছে তাহলে পিএইচ বৃদ্ধি করলে ভালো করে শুনবে, এটা হচ্ছে পিএইচ বৃদ্ধি, এটি থেকে এটা যাবে, এটা হচ্ছে পিএইচ বৃদ্ধি, এটা হচ্ছে একদম K2CrO4 বা হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। এখানে চেয়েছে কি না ইয়েলো ক্রোমেট, এটা থেকে এটা হবে, তার মানে আমাকে কি করতে হবে, পিএইচ বৃদ্ধি না পিএইচ হ্রাস, পিএইচ আমাকে কি করতে হবে হ্রাস করতে হবে। তাহলে পিএইচ হ্রাস করতে হলে আমাকে কি করতে হবে বলো নিজেরাও তোমরা সবাই, পিএইচ হ্রাস করতে হলে কি করতে হবে, লঘু ক্ষার যোগ করতে হবে না লঘু অ্যাসিড। পিএইচ হ্রাস মানে হচ্ছে কি না অ্যাসিড যোগ করতে হবে, তার মানে এখানে উত্তর হবে কি লঘু অ্যাসিড যোগ করলে যা হয়। লঘু অ্যাসিড কোনটি, এখানে অপশান সি হবে, এটি হবে অপশান সি, এটি হবে অপশান সি। তার মানে আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের পিএইচ বৃদ্ধি যদি করা হয় তাহলে এটা হবে ইয়েলো কালারের CrO4 2- তৈরি হবে। আর যদি দেখি যে পিএইচ যদি এটাকে হ্রাস করা হয় মানে অ্যাসিড যোগ করলে পিএইচ কি হয়ে যায় হ্রাস পায়। আর পিএইচ বৃদ্ধি পাবে কখন, যখন আমরা ক্ষার যোগ করব। অর্থাৎ CrO4 2- থেকে Cr2O7 2- এর জন্য পিএইচ হ্রাস করতে হবে, অর্থাৎ অ্যাসিড যোগ করতে হবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই একটা ইন্টারেস্টিং এই কোশ্চেনটি। এরপরে দেখে নেব 43 যে প্রশ্নটি আছে সেটি। সেখানে বলা আছে নিচের যে 4টি যৌগ রয়েছে অপশানগুলির মধ্যে কোনটির চৌম্বকীয় ভ্রামক সবথেকে বেশি বা সর্বাধিক। চৌম্বক ভ্রামক অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, এই ম্যাগনেটিক মোমেন্ট আমরা দেখেছি যে কার ক্ষেত্রে বেশি হয়, যেখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যে ক্ষেত্রে বেশি সেটাই। দেখো এখানে কিন্তু 4টা যে আয়ন রয়েছে, একটা Fe2+, একটা Fe3+। দেখো এই দুটো আয়নই রয়েছে কিন্তু দুটো আলাদা আলাদা লিগেন্ড আছে। লিগেন্ড বলতে Fe2+ এর ক্ষেত্রে আমরা জানি আর্গন 6, আর এটা হয়ে গেল আর্গন, এটা হয়ে গেল 3d5। তাহলে 3d6 অর্থাৎ ডি এর ঘর কটি আছে এখানে 1 2 3 4 5, একটা দুটো তিনটে 4 5 6, এখানে 6টি আছে। আর এখানে কটি আছে, ডি এর 5টি ঘর 1 2 3 4 5। দেখো খেয়াল রাখতে হবে কোনো স্ট্রং লিগেন্ড থাকলে এগুলোকে সবগুলো পেয়ার্ড আপ করে দেয়। স্ট্রং লিগেন্ড, এটা হচ্ছে উইক, স্ট্রং থাকলে কি হবে একটু দেখে নিই, এটাও যদি স্ট্রং থাকে তাহলে কি হবে স্ট্রং লিগেন্ড, যেটা হচ্ছে CN। তাহলে এই উইক লিগেন্ড আছে H2O এর জন্য এটা হবে, CN এর জন্য এটা হবে। তাহলে বলো দেখি এই যে 4টা ছকে আমরা কেটেছি সব থেকে কোথায় বেশি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি উইক ফিল্ড লিগ্যান্ড যেটাতে Fe3+ আছে, অর্থাৎ এখানে অপশান ডি যেটা আছে FeH2O6 গোটাটার বাইরে
+3, এটা হচ্ছে অপশন ডি। আর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে কি আছে না অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 5টি, সব থেকে বেশি আছে 5টি, যেটার জন্য কি হবে চৌম্বক ভ্রামক রুট n into n plus 2 that equals to 5 into 5 plus 2 that equals to √35 or 5.94 bm বা বোর ম্যাগনেটন। অর্থাৎ চৌম্বক ভ্রামক সব থেকে বেশি কোথায় হবে স্যার Fe2 হোল 6 গড়াটার বাইরে 3+ হবে। দেখে নেব আমরা 44-এর যে প্রশ্নটি আছে সেটি, যে দুটি গ্যাসীয় পদার্থ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে, অর্থাৎ একই গ্রুপে অবস্থান করবে। সব থেকে নিচের দিকে যেটা থাকবে অপেক্ষাকৃত ভারী পদার্থটির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের এনথালপি মানে ইলেকট্রন এফিনিটি যেটা রয়েছে সেটা কিন্তু হবে বেশি, ইলেকট্রন এফিনিটি। আর অপেক্ষাকৃত হালকা মানে যেটা উপরে থাকবে সেটা বলেছে যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে কি বেশি। এটা শুধুমাত্র একটা জোড়ার ক্ষেত্রে হতে পারে যদি সেটা এফ এবং সিএল এর হয়। অনেকেই বলতে পারে যে স্যার অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রেও তো এটা হতে পারে। হ্যাঁ, অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাফিনিটি রয়েছে, ইলেকট্রন গ্রহণ এনথালপি সেটা কিন্তু মিলে যাবে, কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি সেটা কিন্তু বেরোবে না, সেটা এখানে কিন্তু মিলবে, ওই অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে হবে না। অক্সিজেনেরটাই বেশি সালফারের থেকে, তাই এফ এবং সিএল ইজ দ্য রাইট অ্যান্সার। 44-এর কোশ্চেনটা হবে অপশান এ, যারা করেছো তাদেরটাই কিন্তু সঠিক, অপশান এ। এরপরে দেখে নেব 45-এর যে প্রশ্নটি আছে সেটি, ClF3-র গঠন কে জানো নি এটাই? ClF3 সবাই কিন্তু পারি। ClF3 আমি একবার তাও এঁকে দেখাচ্ছি। WBJEতে এসেছিল H3O+, এখন এসছে ClF3, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Cl, তার বাইরে 7 এবং এটা 3, তাহলে 5 হলো, 5 হলে sp3d হবে, আর L হলে হবে 5 - 3 মানে হচ্ছে 2, তার মানে ছবিটি হবে এরকম, একটি আছে Cl আর দুটি লোন পেয়ার আছে, তাহলে এটা হবে এটা হবে এটা, আর একটা F, এটা মনে রাখবে। এই উপরের দুটো হচ্ছে যে উপরেরটা এটা হচ্ছে এক্সিয়াল আর এটা হচ্ছে ইকুয়াটোরিয়াল, যেটা একটু ছোট। স্ক্যান করলে কি হবে জানো, Cl আছে এগুলো একটু লম্বা হয় আর একটু ছোট হয়, এটা F, এটা F। দেখতে কার মতো লাগছে স্যার? অ্যালফাবেটিক্যালি আমরা দেখতে পারি যে অ্যালফাবেট টি এর মতো এটা দেখতে লাগছে, তাই ClF3, BrF3 এগুলোর গঠন হবে কি না টি শেপ। কার হয়? ClF3 হয়, BrF3 হয়, XeOF2 হবে, এগুলো সবারই কিন্তু কি হবে টি শেপড হবে। এই তিনটে ছাড়া কেমিস্ট্রিতে আমি দেখে নিয়েছি, এই কেমিস্ট্রিতে তুমি যাই যৌগ মানে যেসব যৌগগুলো আমাদের আছে তার মধ্যে থেকে তোমরা যদি করতে চাও আকৃতি কিন্তু টি শেপড হবে শুধুমাত্র এই তিনটের জন্য, এটা একদম কনফার্ম, এটা মিলিয়ে রাখতে পারো, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। এরপরে আমরা দেখব 46-এর যে প্রশ্ন রয়েছে সেটি। 46-এর যে প্রশ্নটি আছে সেটিতে চেয়েছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম অ্যাসিডিক, তাহলে মোস্ট অ্যাসিডিক এবং লিস্ট অ্যাসিডিক, সব থেকে কম লিস্ট দুটোই। তাহলে আমরা পড়েছিলাম আগের বারে কেমিস্ট্রিতে যখন 2021-এর এই যে 17 তারিখে যে পরীক্ষাটা এসেছিল WBJEতে, সেখানে আমরা দেখেছিলাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, এ কিন্তু মোটামুটি সবার থেকে বেশি অ্যাসিডিক। এখানের মধ্যে যে 4টা অপশান দেওয়া রয়েছে ইথানল, ফেনল এবং যে প্যারানাইট্রোফেনল রয়েছে সেগুলোর মধ্যে আবার জানি যে ইথানল মানে হচ্ছে C2H5OH, অ্যালিফেটিক অ্যালকোহলের থেকে অবশ্যই ফেনলের অ্যাসিডিক বেশি, আবার এর থেকে বেশিকে প্যারানাইট্রোফেনল যেটা রয়েছে সেটা সবার থেকে আবার এখানে কি আছে বেশি অ্যাসিডিক, তবে হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিডের থেকে নয়, তাই মোস্ট অ্যাসিডিক করব CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এবং লিস্ট অ্যাসিডিক যেটা করব সেটা হচ্ছে C2H5OH বা আমরা বলতে পারি ইথানল। যারা এখানে কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে 1 নম্বরে এবং লিস্ট অ্যাসিটিক অ্যাসিড আছে 2 নম্বরে, অর্থাৎ অপশান সি যারা করবে তাদেরটাই হবে সঠিক, অপশান সি। এরপরে আমরা দেখে নেব 47-এর যে প্রশ্নটি আছে সেগুলি। 47-এ চেয়েছে যে CnH2n এটি কার জেনারেল ফর্মুলা হতে পারে, কোন যৌগের, এটা কিন্তু চেয়েছে জেনারেল ফর্মুলা কোন যৌগের হতে পারে। আমরা সবাই জানি C2H4, C3H6,
এই সব অ্যালকিনগুলোর জন্য হয়, অবশ্যই অ্যালকিনের জন্য হবে। আর একটা দেখো, এই অ্যালকিনগুলো হয়ে যায় আবার কার জন্য জানো? এদের সাথে রিং চেন আইসোমার দেখায়, রিং চেন আইসোমার, অর্থাৎ এখানে দেখো CH3 CH ডাবল বন্ড CH2 হলো, অর্থাৎ এখানে 3টে কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। এটা আবার দেখতে কেমন জানো? ত্রিভুজ। দেখো গুণে এখানেও কিন্তু 3টে কার্বন আর 6টা হাইড্রোজেন আছে, অর্থাৎ এই সাইক্লোহেক্সেন যারা রয়েছে, সাইক্লো অ্যালকেন যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য এটা হবে। তাহলে অ্যালকিন অ্যান্ড সাইক্লো অ্যালকেন এই দুটোর জন্যই কিন্তু কী হবে? CnH2n হবে। অর্থাৎ এখানে কিন্তু আসবে কোনটা? 47-এর ক্ষেত্রে বোথ, অর্থাৎ অপশান ডি। অপশান ডি যারা যারা করবে তাদেরটাই সঠিক হবে। আমরা দেখে নেব 48-এর প্রশ্নটিতে কী আছে। একটি যৌগ দেওয়া আছে, সেখানে সিগমা ও পাই বন্ধনের গঠন কটা সংখ্যা আছে সেটা চেয়েছে। CH2 CH সিঙ্গেল বন্ড CH2, এখানে আছে C ট্রিপল বন্ড CH আছে, সিগমা বন্ড আছে আমরা গুনে নেব 1 2 3 4, আর হাইড্রোজেনগুলো গুনে নেব 5 6 7 8 9 10। 10টি আছে সিগমা, পাই তো আমরা নিজেরাও করতে পারবো 1 and 2, দ্যাট ইকুয়ালস টু 1 + 2 3টি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 + 3 সেটা আছে 10,3, যেটা অপশান বিতে আছে। অপশান বি যারা যারা করবে তাদেরটা হচ্ছে সঠিক। এরপর দেখে নেব 49-এর যে প্রশ্নটি আছে সেটি। স্ফুটনাঙ্ক, সবথেকে কম স্ফুটনাঙ্ক কার? সবথেকে কম স্ফুটনাঙ্ক, দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে, অপশান এতে বলা আছে 2,2 ডাইমিথাইল প্রোপেন 1 2 3, এখানে একটি মিথাইল আছে, এখানে একটি মিথাইল, এখানে H3, এখানে H3। এটা আমরা জানি সবথেকে কম হয় প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয় তার স্ফুটনাঙ্ক। 2 মিথাইল বিউটেন 1 2 3 4, 2 নম্বরে মিথাইল গ্রুপ রয়েছে, এখানে CH3 H2 H3, এটা যে 2 মিথাইল বিউটেন। তারপর আছে সাইক্লোপেন্টেন, এটি পঞ্চভুজ আছে সাইক্লোপেন্টেন, এটাও হয় অনেকটাই কম 49 ডিগ্রির মতো মোটামুটি। আর এখানে আছে এন পেন্টেন, অর্থাৎ 1 2 3 4 5 সবগুলোই এরকমভাবে অ্যাড করে নেব। সব থেকে বেশি কার জানো? এটা এন পেন্টেন সব থেকে বেশি, কিন্তু চেয়েছে ব্রাঞ্চিং যত বৃদ্ধি পায় স্ফুটনাঙ্ক তত হ্রাস পায়। তো 2,2 ডাইমিথাইল প্রোপেনের জন্য যেটা আছে সেটাই হবে রাইট অ্যান্সার, সব থেকে লোয়েস্ট বয়েলিং পয়েন্ট। এখানে ওটাই চেয়েছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 49-এরটা অপশান এ হবে। এবং সবথেকে শেষ যে প্রশ্ন সেটি হচ্ছে 50। সেই 50-এর প্রশ্নটি আমরা দেখে নেব। 50-এর প্রশ্নটি যে হচ্ছে সবথেকে উইকেস্ট বেস্ট, দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার আমরা জানি যারা ইলেকট্রন ডোনেট করতে পারে, ইলেকট্রন জোড় যারা দান করতে পারে তাদেরকে বলা হয় লুইস ক্ষার। এখানে কিন্তু যে যে অপশানগুলো রয়েছে সেগুলির মধ্যে অপশান এতে আছে অ্যানিলিন NH2, তারপর আছে CH3NH2 মিথাইলেমিন, তারপর আছে ডাইমিথাইলেমিন, তারপর আছে ট্রাইমিথাইলেমিন। দেখো এই CH3 যারা রয়েছে তারা হচ্ছে প্লাস আই এফেক্টিং গ্রুপ, তারা সবাই মিলে ইলেকট্রন দেয় নাইট্রোজেনকে। তাহলে নাইট্রোজেনের যদি ইলেকট্রন ডেনসিটি বেশি হয় সে তো বেশি বেশি দান করবে, অর্থাৎ এক্ষেত্রে হবে সবথেকে বেশি ইলেকট্রন দান, মানে এ হয়ে গেল সবথেকে কী হয়ে গেল মোটামুটি এদের মধ্যে তীব্র ক্ষার। আর এটা তো আর বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, এটা কিন্তু সবথেকে উইকেস্ট। এটির নাইট্রোজেনের লোন পেয়ারগুলো কি করবে? রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাই এর উপর ইলেকট্রন ঘনত্ব অনেকটাই কমে যায়, তাই এটি সবথেকে হবে দুর্বল ক্ষার। অর্থাৎ এখানেও উত্তর হবে অপশান এ। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেলাম যে এ আর বি এর মধ্যে বা সি এরকমভাবে বলা যায় না, তবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অপশানগুলো যেভাবে আমরা করে দিলাম, এই 25টি প্রশ্নের উত্তর ডিটেল যেভাবে আলোচনা করলাম, সেটা কার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই।